ক্লাস 11-এর ভট্টাচার্য ব্রাদার্সের বই থেকে সেটের যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে এখন চলছে সেট 3 কোশ্চেন। প্রথমে 2 নম্বরেরগুলো হয়েছিল অঙ্কগুলো শুধু, এরপর 3 নম্বরগুলো করছি। 3 নম্বর আগের দিন যেটা হয়েছিল ট্রায়াল ব্যালেন্স অবধি হয়েছিল, এরপরে করব ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। 2-এর সি করবো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। সেট 3 2-এর সি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট এখানে করতে হবে। তোমরা আগে যে কস্ট শিট করেছিলে ফার্স্ট সেমিস্টারে কস্টিংয়ে, ওটা স্টেটমেন্ট ফর্মে ছিল, এখন সেটা অ্যাকাউন্ট ফর্মে করবো, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। এই একই টাইপের, এটাকে অ্যাকাউন্ট ফর্মে করতে হবে। অ্যাকাউন্ট ফর্মে করতে গেলে এখানে উপরে ডেবিট, বাঁ দিকে ডেবিট লিখবে, ডান দিকে ক্রেডিট লিখবে, যেমন হয় অ্যাকাউন্ট ফর্মে। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট লিখবে, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড। এখানে ডেটটা দেওয়া আছে 31 মার্চ ফর দি ইয়ার এন্ডেড 31/3, ডেট আছে 31/3/24, 2024। ঠিক আছে, কি কি আমাদের কস্টিং যখন করতাম র মেটেরিয়াল থেকে শুরু হতো। প্রথমে ডাইরেক্ট খরচাগুলো আসতো, র মেটেরিয়াল খরচা, তারপরে ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্স করে র মেটেরিয়াল সঙ্গে যোগ র মেটেরিয়াল কনজিউম বার করতাম প্রথমে, তারপর আসতো প্রাইম কস্ট, তারপরে আসতো ফ্যাক্টরি খরচাগুলো। তাই তো এখানে সেভাবেই আসবে, পরপর স্টেপ বাই স্টেপ আসবে, কিন্তু অ্যাকাউন্ট ফর্মে সেটা দেখো। প্রথমে লিখতে হবে র মেটেরিয়াল কনজিউম, র মেটেরিয়ালস কনজিউম। এটা কিভাবে আসবে? প্রথমে লিখতে হবে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। এটা কত টাকা আছে? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল আমাদের এখানে আছে 20,000 টাকা, এক ছাড়ে যেটা দেওয়া আছে। এটা লিখবো রুপিস, এখানে লিখবো রুপিস। ঠিক আছে, 20,000। আচ্ছা, এখানে আর কি আছে? র মেটেরিয়াল যোগ হবে পারচেজ অফ র মেটেরিয়াল, ওপেনিং স্টক পারচেজ অফ র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল। এটা আছে কত? এখানে পারচেজ দেওয়া আছে 80,000 টাকা, 80,000, লিখে দিলাম। আচ্ছা, এরপরে আছে ফ্রেইট অন র মেটেরিয়াল পারচেজ। র মেটেরিয়াল আনতে গেলে একটা খরচা আছে, সেটা হচ্ছে ফ্রেইট অন র মেটেরিয়াল, এটা প্লাস হবে ফ্রেইট অন র মেটেরিয়াল পারচেজ। ফ্রেইট অন র মেটেরিয়াল আমাদের আছে এখানে 6,000 টাকা, 6,000। এরপরে আসছে আর কোনো র মেটেরিয়াল খরচা আছে দেখে নি ভালো করে, না আর কিছু নেই। এই অবধি আমি যোগ করবো। এখানে হচ্ছে 8 আর 2 10, টোটাল 1,06,000 টাকা হিসাব র মেটেরিয়াল। এবার দেখতে হবে র মেটেরিয়াল ক্লোজিং স্টক আছে কিনা। ক্লোজিং স্টক র মেটেরিয়াল আছে কিনা দেখতে হবে। এখানে ক্লোজিং স্টক দেওয়া আছে কত টাকা? 24,000 টাকা, ওটা লেস হবে, লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল আছে আমার কত টাকা? 24,000। ঠিক আছে, 24,000। এটা মাইনাস করলে আমি পাবো র মেটেরিয়াল কনজিউম, এটা আউটার কালার লিখে দেবো 0.0 4 2 8, 82,000। 1,06,000 থেকে 24,000 মাইনাস করলে 82,000 হবে, তাই তো? আচ্ছা, এটা গেল র মেটেরিয়াল কনজিউম। উপরে লেখা আছে র মেটেরিয়াল কনজিউম, আমাদের পেয়ে গেলাম, র মেটেরিয়াল কনজিউম পেয়ে গেল। এবার আমাদের দেখতে হবে ডাইরেক্ট কোনো খরচা এখানে আছে কিনা। ডাইরেক্ট খরচা এখানে আছে কিনা, হ্যাঁ, ফ্যাক্টরি ওয়েজেসটা আছে, এটা কিন্তু ডাইরেক্ট খরচা, ফ্যাক্টরি ওয়েজেস। এখানে লিখবো প্লাস ফ্যাক্টরি ওয়েজেস, ফ্যাক্টরি ওয়েজেস। এটা আমার আছে
ফ্যাক্টরি ওয়াইজ এখানে দেওয়া আছে টোটাল 60,000, ঠিক আছে 60,000। হ্যাঁ, এই 60,000 আর 82,000 যোগ করলে কত হচ্ছে? 2 8 আর 6 14, 1,42,000 টাকা। এটা হবে আমার প্রাইম কস্ট। হ্যাঁ, প্রাইম কস্ট মানে র মেটেরিয়াল খরচের সঙ্গে ডাইরেক্ট খরচা যোগ করলে হয় প্রাইম কস্ট। এরপর আসছি ফ্যাক্টরি ওভারহেড আন্ডারে যে খরচাগুলো আছে সেগুলো আছে। টু ফ্যাক্টরি ওভারহেড ওভারহেড এর আন্ডারে কি কি আছে? এখানে এর আন্ডারে আছে ফ্যাক্টরি রেন্ট আছে, স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজার আছে, আর ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি সেট আছে। তাহলে ফ্যাক্টরি রেন্ট লিখবো। ফ্যাক্টরি রেন্ট আছে আমার এখানে খরচা দেওয়া আছে 12,000। হ্যাঁ 12,000। আচ্ছা, এরপরে আছে স্যালারি অফ ফ্যাক্টরি ম্যানেজার। এটা দেওয়া আছে। ফ্যাক্টরি ম্যানেজার আছে এখানে 35,000। তারপরে আছে ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি অ্যাসেট। ফ্যাক্টরি অ্যাসেটের ডেপ্রিসিয়েশন আছে এখানে 7,500। আচ্ছা, এই অবধি টোটাল করলে কত হচ্ছে? 005 7 5 12 আর 2 14 4 হাতে 1 3 একে 4 4 আর একে 5 54,500। 54,500 হলো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আপাতত। এরপর একটা অ্যাডজাস্টমেন্ট আছে সেমি ফিনিশ গুডস, মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটাকে বলে, মানে পুরোপুরি ভাবে ফিনিশ হয়নি, এটা ফ্যাক্টরি ওভারহেডে অ্যাডজাস্ট হয়। ঠিক আছে, এর মধ্যে দুটো আছে, ওপেনিং আছে আর ক্লোজিং আছে। এখানে অ্যাড হবে ওপেনিং স্টক অফ সেমি ফিনিশ গুডস। ওপেনিং স্টক অফ সেমি ফিনিশ গুডস এটা আছে আমাদের 12,000 টাকা। লেস হবে ক্লোজিং স্টক অফ সেমি ফিনিশ গুডস, এটা আছে কত টাকা? 10,000 টাকা। এটা মাইনাস হবে, সেটা মাইনাস হবে। তাহলে এখানে যোগ করে কত হচ্ছে? এখানে 54,500 আর 12,000, 66,500 থেকে 10,000 বাদ যাবে, তাই তো? হ্যাঁ, তাহলে 56,500 টোটাল হলো আমার নেট ব্যালেন্সটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। 5 আচ্ছা 4 2 6 5 থেকে 6 66,500 থেকে 10,000 বাদ দিলাম, 56,500। এবারে আমরা একটা টোটাল করবো। এটা হলো ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট, ঠিক আছে। এরপর তো কোনো আইটেম আছে বলে মনে হয় না, এই টাকাটাই ট্রান্সফার হয়ে যাবে পরবর্তী ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের পরে যে অ্যাকাউন্ট আছে সেখানে ট্রান্সফার হবে। এই 500 গেল, এখানে যে 4 2 6, এই 6 2 8, এখানে যে 5 আর 4 9, এই যে 1,98,500 টোটাল। এটা ওয়ার্ক কস্ট হয়ে গেল। ওয়ার্ক কস্ট, এই ওয়ার্ক কস্টে ট্রান্সফার হয়ে যাবে ট্রেডিং অ্যাকাউন্ট। এরপরে কোনো আইটেম নেই, এখানে লিখবে বাই। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের পরে হয় ট্রেডিং অ্যাকাউন্ট, যারা প্রোডাকশন করে তারাই ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট করে। হ্যাঁ, এটা ট্রান্সফার ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে এবার যে ডাইরেক্ট খরচা এগুলো আছে সেখান থেকে ক্রস হয়ে বেরোবে, এটা চলে যাবে ট্রেডিং অ্যাকাউন্টে। বাই ট্রেডিং অ্যাকাউন্ট বলে লিখে দেবো। তাহলে 1,98,500 হবে। হ্যাঁ, টোটাল যে কস্টটা বেরোলো সেটাই ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার। এখানে লিখে দেবে ম্যানুফ্যাকচারিং কস্ট ট্রান্সফার্ড, ব্র্যাকেট লিখতে হবে মানে এটাই ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট ট্রান্সফার্ড এটা টোটালটা এখানে বসিয়ে দেবে 1,98,500।
ঠিক আছে, হয়ে গেল ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট। হ্যাঁ, আচ্ছা এরপরে যেটা করবো সেটা হচ্ছে রিসিশন পেমেন্টস অ্যাকাউন্ট দেওয়া আছে ইয়ং ইন্ডিয়া স্পোর্টস ক্লাব, এই ক্লাব থেকে রিসিশন পেমেন্টস অ্যাকাউন্ট এটা দিয়ে দিয়েছে। এতে আমাদের করতে বলছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, মানে আয় ব্যয় হিসাব। ঠিক আছে, তো রিসিশন পেমেন্টস থেকে আমরা করব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। তাহলে পরে যেটা করছি, নেক্সট কোশ্চেন যেটা আছে এখানে ডি, 3 নম্বর কোশ্চেন ডি একটা করবো, এগুলো সব মার্কস 3। ঠিক আছে, ডি একটা করবো। আচ্ছা, সব প্রায় একই রকম হবে। হ্যাঁ, এটা বাঁ দিকে হবে এক্সপেন্ডিচার, ডান দিকে হবে ইনকাম। এটা আগেও করা হয়েছে। হ্যাঁ, সেটা অ্যামাউন্টের ঘর, এদিকে হবে এক্সপেন্ডিচার, এখানে লিখবো এক্সপেন্ডিচার, এদিকে হচ্ছে ইনকাম। ঠিক আছে, আয় যত হচ্ছে সব ক্রেডিট সাইডে যাবে, খরচগুলো সব বাঁ দিকে যাবে। এটা ক্লাবের নামটা লিখতে হবে করে, ইন্দু বুক শপ, ক্লাবের নামটা এখানে দেওয়া আছে, ইন্দু বুক শপ। কি নাম আছে এখানে? ইয়াং ইন্ডিয়া স্পোর্টস ক্লাব, ইয়াং ইন্ডিয়া স্পোর্টস ক্লাব, এটা উপরে লিখে দিতে হবে। তার নিচে লিখতে হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এখানে লিখবো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দি ইয়ার, ডেটটা দিতে হবে 31 March 2024, এই ডেটেই আছে। ঠিক আছে, এবারে বলছে এখানে পেমেন্ট থেকে হবে এক্সপেন্ডিচার আর রিসিভ থেকে হবে ইনকাম। আমরা আগে এক্সপেন্ডিচারগুলো লিখবো। প্রথমে আছে পারচেস অফ ফার্নিচার, এটা কিন্তু এককালীন খরচ। ফার্নিচার কেনা হয়েছে, এটা এককালীন খরচ, এটা ইনকাম সঙ্গে আসে না। যেগুলো প্রতিনিয়ত হয়ে থাকে রেভিনিউ নেচারের যে খরচাগুলো আছে সেগুলো আসে, কিন্তু ফার্নিচারের ডেপ্রিসিয়েশন থাকলে আসবে। কারণ ডেপ্রিসিয়েশন সারা প্রত্যেক বছরই চার্জ হয়, তো ডেপ্রিসিয়েশন দেওয়া রয়েছে এখানে ফার্নিচার 10% বলেছে, এবং পারচেস অফ ফার্নিচার ছিল আমার 1600 টাকা। আচ্ছা, এখানে ডেপ্রিসিয়েশন বলেছে ফার্নিচার অ্যান্ড স্পোর্টস ক্লাব স্পোর্টস গুডস 10% আর 20% বলেছে, আমরা ফার্নিচার উপর 10% লিখবো। টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, এটা 10% করতে হবে। ফার্নিচারে 1600 টাকা আছে, তার 10%। এখানে যেহেতু ডেট যেহেতু বলে দেয়নি কবে ফার্নিচার কিনেছে, আমরা ধরে নেবো বছরের শুরুতে কিনেছে, তো 1600 টাকার উপর 10% করবো, কত হবে? 160 টাকা হবে, তাই তো? 160। আচ্ছা, তারপরে স্যালারি, স্যালারিটা ডাইরেক্ট খরচা, স্যালারিটা রেভিনিউ নেচারের খরচ, এই খরচাটা এক্সপেন্ডিচার দিকে দেখাতে হবে। এটা সবসময় দেওয়া হয় স্যালারি। হ্যাঁ, যেগুলো রেভিনিউ নেচার সেগুলো সবসময় আসবে, স্যালারিজ বলে খরচের দিকে এসে এলে স্যালারিজ। ঠিক আছে, স্যালারিজ বলে আমাদের এখানে এটা লিখতে হবে। কত টাকা স্যালারি আছে? 12,400 টাকা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আছে পোস্টেজ, এটা ডাক খরচ, এটাও সবসময় হয়ে থাকে, এটা রেভিনিউ নেচার খরচ আসবে, টু পোস্টেজ বলে আসবে। যেগুলো সবসময় হয়ে থাকে রেভিনিউ নেচার খরচ, সেগুলো এক্সপেন্ডিচার খরচ হলে এক্সপেন্ডিচার দিকে দেখাবে। আর যেগুলো ক্যাপিটাল নেচারের খরচ সেটা আসে না, বারবার যেগুলো হয় না সেগুলো আসে না, আর যেগুলো বারবার হয় সেগুলো রেভিনিউ নেচার। যেমন প্রিন্টিং এন্ড স্টেশনারি, এখানে ইনফরমেশন দেখে নিতে কোনো আউটস্ট্যান্ডিং বা প্রিপেড কিছু আছে না, নেই। তাহলে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি আমার আছে 1,500 টাকা, এখানে লিখবো টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এটা কত টাকা আছে? 1,500 টাকা দেবো, এখানে 1,500 টাকা লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা। তারপরে আছে ইনভেস্টমেন্ট, এটা এককালীন খরচ, আসবে না, বিনিয়োগ করা মানে ইনভেস্ট করা, যেটা কোনো এখানে এককালীন খরচ, এটা ক্যাপিটাল নেচার, এগুলো আসবে না। এবারে যে স্পোর্টস এক্সপেন্স, এগুলো তো সবসময় হয় থাকে স্পোর্টস এক্সপেন্স, এটা আসবে, খেলাধুলা চালাতে গেলে খরচ আছে, এটা স্পোর্টস এক্সপেন্সেস বলে লিখে দিতে হবে। কত টাকা খরচা আছে খেলাধুলার জন্য? 4,000 টাকা, এখানে 4,000 টাকাটা আসবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আছে স্পোর্টস গুডস পারচেস, কিন্তু স্পোর্টস গুডস কিনেছি 6,000 টাকা, এটা করে এটা এককালীন ব্যয়, কিন্তু স্পোর্টস গুডসের উপর ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশনটা এখানে আসবে। টু ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস গুডস, টু ডেপ্রিসিয়েশন
অন স্পোর্টস গুডস। এটা ডেট যেহেতু বলে দিলে, ধরছি বছরের শুরুতে কেনা হয়েছে, 6,000 টাকা 20% করে দেবো। ওটা বুঝে দিলেই হবে যে স্পোর্টস গুডস পারচেজ অ্যাট দ্য বিগিনিং অফ দি ইয়ার, সেই হিসাবে ধরে নিয়ে 6,000 টাকার উপর 20% করে নিয়ে আসতে হবে। তাহলে কত টাকা হবে? 1,200 টাকা। 1,200 টাকা নিয়ে এলাম। আচ্ছা, এটা নোট লিখে দিলেই হবে। যেমন স্পোর্টস গুডস ছিল, তারপরে ফার্নিচার ছিল, দুটোর ক্ষেত্রে লিখে দেবো পারচেজ অ্যাট দ্য বিগিনিং অফ দি ইয়ার। বছর শুরুতে কিনলে ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন হবে। যদি কিছু বলার নেই এখানে কবে কিনেছি, ঠিক আছে? যে ডেট দেওয়া নেই, ডেট দেওয়া থাকলে ডেট যেরকম থাকবে সেভাবে হবে। আচ্ছা, এরপরে আছে ইলেকট্রিসিটি চার্জ। এটা রেভিনিউ নেচারে সবসময় খরচা হয়ে থাকে। টু ইলেকট্রিসিটি চার্জ বলে লিখতে হবে। ইলেকট্রিসিটি চার্জ কত টাকা আছে? ইলেকট্রিসিটি চার্জেস 900 টাকা আছে। এই হয়ে গেল 900 টাকা, ঠিক আছে? এক্সপেন্ডিচার সাইডটা হয়ে গেল। এখানে আর কিছু নেই। আচ্ছা, এবারে আছে ইনকাম সাইডে যাবো। ইনকাম সাইডে ওপেনিং ব্যালেন্স আসবে না, ক্যাশ ব্যালেন্স আসবে না। আর যেখানে যেগুলো রেভিনিউ নেচার ইনকাম সেগুলোই আসবে। যেমন সাবস্ক্রিপশনটা রেভিনিউ নেচার চাঁদা সবসময় পাওয়া যায়, এটা রেভিনিউ নেচার, এটা আসবে। কিন্তু সাবস্ক্রিপশন কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। সাবস্ক্রিপশন আছে 22,000, কিন্তু সাবস্ক্রিপশন ডিউ ফর দি ইয়ার 23-24। 23-24 মানে কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার বকেয়া থাকলে যোগ হবে, কারণ এবছর সাবস্ক্রিপশন এই জনের সঙ্গে অ্যাড হয়ে যাবে। আরেকটা বলেছেন সাবস্ক্রিপশন ফর 23-24 রিসিভড ইন 22-23, মানে 23-24 সাবস্ক্রিপশন আমরা 22-23 মানে গত বছরে পেয়েছিলাম। গত বছরে পেয়েছিলাম আমরা আগের বছর অ্যাডভান্স কিন্তু অ্যাকচুয়ালি ইনকামটা কিন্তু এই বছরে, এই জন্য এটাও অ্যাড হবে, ঠিক আছে? তাহলে প্রথমে লিখবো বাই সাবস্ক্রিপশন বলে। সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন আমাদের ছিল মোট কারেন্ট ইয়ারে যেটা পেয়েছি 22,000 টাকা পেয়েছি। এখানে লিখবো 22,000, ঠিক আছে? এর সঙ্গে অ্যাড করবো সাবস্ক্রিপশন ডিউ ফর দি কারেন্ট ইয়ার। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং লিখলে হবে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং বকেয়া, এবছরের বকেয়া চাঁদা। এটা কোন ইয়ারে আছে? 23-24। এখানে লিখতে হবে 2023-24 মানে কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারে থাকলে এমনি যোগ হবে, যেহেতু বকেয়া রয়েছে, এটা এবছরের বকেয়া আছে, ওই জন্য চাঁদা আরো বেড়ে যাবে, 1,000 টাকা যোগ হবে। আরেকটা বলেছে সাবস্ক্রিপশন ফর 23-24 রিসিভড ইন 22-23, এটাও কিন্তু এবছরের। গত বছর অ্যাডভান্স পেয়েছিলাম, কিন্তু এটা ইনকামটা কিন্তু এবছর, ওই জন্য এটাও অ্যাড হবে। লিখতে হবে সাবস্ক্রিপশন ফর 2023-24 রিসিভড ইন 2022-23, মানে গতবার অ্যাডভান্স ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা এবছরের সাবস্ক্রিপশন ছিল, ওই জন্য এটার সঙ্গে যোগ হবে। এটা 1,000 টাকা, 1,000 টাকাটাও যোগ হবে, ঠিক আছে? টোটাল সাবস্ক্রিপশন কত হলো? 22,000 ছিল, 22,000 23 আর 1.5 কত হবে? 24,500 টাকা। এখানে লিখে দেবো 24,500 টাকা টোটাল সাবস্ক্রিপশন, ঠিক আছে? আচ্ছা, এইবারে ডোনেশন। ডোনেশন কোনো পারপাসে থাকলে ক্যাপিটালাইজ হয়, ওটা এখানে আসে না, ব্যালেন্স শিটে যায়। কিন্তু ডোনেশনের ব্যাপারে কিছু না বললে সাধারণত ইনকাম হিসেবে, রেভিনিউ ইনকাম হিসেবে ধরা হয়। কিন্তু এখানে বলেছে 60% ক্যাপিটালাইজ করেছে, মানে মূলধন জাতীয় আয় হিসেবে ধরেছে, মানে 60% বাদ দিয়ে বাকিটা কিন্তু এখানে রেভিনিউ ইনকাম হবে। তো আমরা লিখবো ডোনেশন বাই ডোনেশন। এটা দান। ডোনেশন হচ্ছে দান, দান হিসাবে টাকা পাওয়া, ঠিক আছে? ডোনেশন আমরা পেয়েছি 10,000 টাকা। লেস ক্যাপিটালাইজড, মানে মূলধনায়িত করা হয়েছে। ক্যাপিটালাইজড কত হয়েছে? 60%। 60% মানে 10,000 টাকা 60% কত হবে? 6,000 টাকা হবে, ঠিক আছে? ক্যাপিটালাইজটা লেস হবে, যেহেতু একটা মূলধন যত হিসাব ধরা হয়েছে, এককালীন খরচ হয়েছে, এই জন্য একটা লেস হবে, বাকিটা রেভিনিউ নেচার হবে। কত টাকা হবে? 4,000 টাকা হবে রেভিনিউ নেচার। 10 থেকে 6 বাদ দিয়ে 4,000 টাকা রেভিনিউ নেচারের ইনকাম হয়েছে, যেটা সবসময় হয়ে থাকে। আচ্ছা, এখানে অ্যাডমিশন ফিস আছে। অ্যাডমিশন ফিসের ব্যাপারে কিছু বলে দেয়নি, আমরা ধরছি অ্যাডমিশন ফিস ক্যাপিটাল রিসিপ্ট।
তাহলে এখানে এটা আনবো না, মূলধন হচ্ছে আয়স ধরলে এটা আনবো না। একটা অ্যাডমিশন ফিস সবসময় পাওয়া যায় না, যেহেতু কিছু বলে দেয়নি সেটা ক্যাপিটাল হিসেবে ধরে এটা আনবো না। আবার আনতেও পারি, তখন লিখে দিতে হবে ট্রিটেড অ্যাজ রেভিনিউ রিসিভ। ইনকাম হিসেবে যদি আনি, যদি ধরে নিই এটা রেভিনিউ রিসিভ, তাহলে এটা ব্র্যাকেটে লিখে দিতে হবে ট্রিটেড অ্যাজ রেভিনিউ রিসিভ। এখানে আমরা অ্যাডমিশন ফিসটা দিচ্ছি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল রিসিভ। এখানে লিখবো বাই অ্যাডমিশন ফিস, যেগুলো অ্যাডমিশন মানে প্রবেশ মূল্য, হ্যাঁ, ক্লাবে ঢুকতে গেলে প্রবেশ হিসাবে একটা কালীন টাকা দেওয়া হয়, এটা কিন্তু এককালীন খরচ মেনলি। এটা আমরা লিখবো ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল রিসিপ্ট। হ্যাঁ, ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল রিসিপ্ট, মূলধন জাতীয় হিসাবে ধরছি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা নীল করে দেবো, এখানে আনবো না, ঠিক আছে। ক্যাপিটাল হিসাবে হচ্ছে, কোনো পয়সা এখানে লিখলাম না। যদি এটা রেভিনিউ রিসিভ দিতাম তাহলে 12,000 টাকা লিখে দিতাম। আচ্ছা, এবার আসি ইন্টারেস্ট অন সিকিউরিটি, এটা ইনকাম হিসাবে আসবে, রেভিনিউ সিগনেচার ইনকাম। ইন্টারেস্ট অন সিকিউরিটিস, সিকিউরিটিস, এটা আছে 2,000 টাকা, ঠিক আছে। আর কিছু নেই। এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে, ডান দিকটা যোগ করলে বাঁ দিকে যদি বেড়ে যায় সেটাকে বলবো সারপ্লাস, আর বাঁ দিক যদি বেশি হয় ডান দিকে ব্যালেন্স হয়ে সেটা লিখবো ডেফিসিট। এবার দেখতে হবে কোন দিকটা বেশি হচ্ছে, মোটামুটি দিকে আমাদের বিল ব্যালেন্সটা করে দেখতে হবে। এখানে আমাদের 24,500 আর 4,000, 28,500 আর 2,000, 30,500 এদিকে হচ্ছে, তাই তো। 30,500, 24 আর 4 28 আর 2 30, তাহলে এদিকে লিখে দিই 30,500, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এই দিকটা টোটালটা দেখতে হবে কত হয়। এখানে হচ্ছে 0.6, আচ্ছা 9 2 11, 11 5 16, আচ্ছা 0, এখানে 6 তো হবে, দুটো 60 আছে, 6 6 12 2, আর হাতে 1 9 10, 10 2 12, 12 5 17, 1 18, 8 4 22, 1 23 3, 2 2 1 3, 4 3 7, 1 8, 8 8 2 10, 0 1 2, 20,320। যার থেকে আমি 30,000 থেকে 500 একটা বিয়োগ করবো, তাহলে এদিকেই বেশি আছে, এদিকটাই বেশি আছে, তাহলে সারপ্লাসই হবে, কারণ খরচটা কম আছে, ঠিক আছে। 8 2 10 7 1, 3 4 1 0 10,180, এটা আমার কি বেরোলো, সারপ্লাস বেরোলো, টু সারপ্লাস। যদি যেহেতু ইনকাম সাইডটা বেশি হচ্ছে, ব্যালেন্সটা সারপ্লাস হবে, মানে উদ্বৃত্ত। এটা কিন্তু প্রফিট লেখে না, ঠিক আছে, এটা নন ট্রেডিং কনসার্ন, তো সারপ্লাস বলে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে লিখে দিতে, ব্র্যাকেটে লিখে দিতে হবে ট্রান্সফার টু ক্যাপিটাল ফান্ড, এই টাকাটা ক্যাপিটাল ফান্ডে চলে যায়, যেটা ব্যালেন্স করতে লাগে, ট্রান্সফার টু ক্যাপিটাল ফান্ড। সারপ্লাস লেখা যায় অথবা এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার লেখা যায়। আর যে ডেবিট দিকটা বেশি হতো তাহলে এদিকে ডেফিসিট হয়ে যেত, সেটা লিখতে হতো এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, ঠিক আছে, বা ডেফিসিট, এটা লিখলো। তাহলে আমাদের এখানে সারপ্লাস বেরিয়েছে, অতএব সারপ্লাস হবে, এটা দেখা। মোটামুটি এটা হলো আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি, এরপরে চলে আসছি 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেনে প্রথমেই আছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, ঠিক আছে। প্রথমেই আসছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। তোমরা সিঙ্গেল এন্ট্রি অঙ্ক করেছো আগে। এখানে কি কি করতে হয় সিঙ্গেল এন্ট্রিতে, এটা হচ্ছে এক সিঙ্গেল এন্ট্রি হচ্ছে একদিক চিন্তা করে, এটা ডাবল এন্ট্রি হচ্ছে ডাবল সাইড চিন্তা করে করা হয়, ডাবল এন্ট্রি সিস্টেম, ডেবিট ক্রেডিট দুটোই ভালো হয়, কিন্তু এখানে অবৈজ্ঞানিক পদ্ধতি একটা দিকটা শুধু ভেবে হিসাব করা হয়, মোটামুটি অ্যাসেট লাইবিলিটির উপর বেস করে এটা হয়। এছাড়া কিছু ছোটোখাটো ব্যবসায়ী প্রতিষ্ঠান, হ্যাঁ, যাদের লেনদেন কম, তারা এই পদ্ধতি অবলম্বন করে। এখানে ট্রায়াল ব্যালেন্স করতে হয় না, ডাইরেক্ট ওদের অ্যাসেট লাইবিলিটি দেওয়া থাকে, ওপেনিং ক্লোজিং, তার সাহায্যে ক্যাপিটাল বার করে, ক্যাপিটালের ব্যালেন্স থেকে ওরা প্রফিট বার করে। তার সঙ্গে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, যেমন ড্রয়িং থাকে, ডিউরিং দিয়ে কিছু টাকা ব্যক্তিগত পর্যন্ত তুলে নিল, আবার কিছু টাকা ইনভেস্ট করলো, ফার্দার ক্যাপিটাল রইলো। এছাড়া কোনো অ্যাসেট ইউজ করলে তার ডেপ্রিসিয়েশন থাকে,
ঠিক আছে? আচ্ছা, আচ্ছা।